নমস্কার, আমার রাউত স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন ইনভেস্টমেন্ট প্ল্যানার এবং এক্স ব্যাংক অফিসার। 60 বছর বয়সকে যদি আমরা রিটায়ারমেন্ট এজ ধরি, তাহলে কোনো ব্যক্তি যখন তার 50 বছর অতিক্রম করেছেন বা 55 বছরও অতিক্রম করে ফেলেছেন, তার রিটায়ারমেন্ট প্ল্যানিং বাকি এই 10 বা 5 বছরের জন্য কেমন হবে? কারণ দেখা যাচ্ছে যে ওই ব্যক্তির যে এলআইসি রয়েছে সেটা কিন্তু তিনি যখন রিটায়ার করবেন সেই সময় তার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে। এটাই জেনারেলি দেখা যায়, সবাই ওই রিটায়ারমেন্টের এজ ধরেই কিন্তু এলআইসি করেন। মেডিক্লেম দেখা যাচ্ছে অফিসিয়াল মেডিক্লেম রয়েছে, তিনি নিজস্বভাবে তিনি আলাদা করে কোনো মেডিক্লেম করেননি, কারণ তখন তো মেডিকেল ট্রিটমেন্টের জন্য অফিস থেকেই সেক্ষেত্রে টাকা পয়সা পাওয়া যেত। কিন্তু 60 বছর বয়স যখন হবে তখন তো আর অফিস থাকছে না, এটা বিরাট প্রবলেম। আরেকটা প্রবলেম হচ্ছে, যখন 50 বছর বয়স ওই ব্যক্তি, তখন কিন্তু তার ছেলেমেয়ে উচ্চশিক্ষায় রত ধরে নেওয়া যায়, এবং তার জন্য একটা তার বড় অঙ্কের টাকা খরচা হচ্ছে, ফলে তার টেক হোম কমে যাচ্ছে, অফিসে যে মাইনে তিনি পাচ্ছেন সেটা কমে যাচ্ছে। তিনি যদি বিজনেস করেন তাহলে দেখা যাচ্ছে যে ছেলেমেয়ের যে উচ্চশিক্ষার জন্য যে খরচা, তার জন্য অনেক টাকা বেরিয়ে যাচ্ছে। তাহলে তাকে তো ইনভেস্টমেন্ট করতেই হবে, কারণ 60 বছর বয়সের পরে তাকে ফিনান্সিয়াল ফ্রিডম ভোগ করতে হবে। যদি তার পেনশন থাকে তাহলে তো একটা লিকুইডিটি থাকবে, যদি না পেনশন থাকে তাহলে কি করবেন? তাহলে 50 থেকে 60 বছর এই বয়সে তার কি কি চিন্তাভাবনা করা উচিত, আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে বলবো, কারণ আমিও অনেকটা ভুল করেছি, জানতাম না। এটা আমি আজকে বলবো যে কোথায় ভুলটা সংশোধন করতে হবে, কারণ প্রত্যেকের জীবনের যে বেসিক প্রবলেমগুলো মোটামুটি কিন্তু একই। আপনারা একটু ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটা শুনুন, যে 50 বছর বয়স থেকে 60 বছর বয়সে কি কি প্ল্যানিং, ফিনান্সিয়াল প্ল্যানিং এবং স্ট্র্যাটেজি নিতে হবে। আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, যারা দেখছেন তাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ যে আমার এই রাউত স্পিচ চ্যানেলটিকে আপনারা আমাকে উৎসাহ দেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। শুনতে থাকুন ফিনান্সিয়াল প্ল্যানিং কী হওয়া উচিত 50 বছর বয়স থেকে 60 বছর বয়সের মধ্যে, যাতে রিটায়ারমেন্টের পর সুন্দর সচ্ছল জীবন ভোগ করা যায়। যে কোনো ব্যক্তির কাছে রিটায়ারমেন্টের আগে 50 বছর বা 55 বছর এই সময়কাল তার কাছে কিন্তু ভীষণ বেদনাদায়ক এবং পাজেল্ড। কেন? কারণ এই সময় জেনারেলি তার ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় রত থাকেন, তার ফলে মোটা অঙ্কের টাকা কিন্তু উচ্চশিক্ষার খরচার জন্য বহন করতে হয়ে থাকে, এবং তার মান্থলি যে ইনকাম তার থেকে বহন করতে হয়। কয়েকজন হয়তো সেই ক্ষেত্রে একটি রেকারিং করে থাকেন, সেখান থেকে লোন নিয়ে বা রেকারিং ভেঙে এই খরচাগুলো মেটান, ফলে তার টেক হোম অনেকটাই কমে যায়, কারণ তার মান্থলি ইনকাম থেকেও খরচা করতে হয়। এছাড়া রয়েছে হাউজিং লোন, তিনি হয়তো বাড়ি কিনেছেন বা জমি কিনেছেন, তার জন্য তাকে একটা মান্থলি ইনস্টলমেন্ট দিতে হয়, এবং বর্তমান নিয়মে 70 বছর পর্যন্ত হাউজিং লোনের ইনস্টলমেন্ট দেওয়া যায়, ফলে দেখা যায় অনেকে হয়তো 70 বছর পর্যন্ত খরচা করতেই থাকেন প্রতি মাসে ইনস্টলমেন্টের জন্য, এবং পরবর্তীকালে 60 বছর যখন পার হয়ে যায় তখন লিকুইডিটি তার অভাব হয়ে যায়, কারণ মান্থলি ইনস্টলমেন্ট তো চলতেই থাকে। এছাড়া আজকাল বিভিন্ন কোম্পানি, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান তাদের এমপ্লয়িদের জন্য একটা ওভারড্রাফট লিমিট করে দেয়। দেখা যায় ম্যাক্সিমাম এমপ্লয়িরাই তারা কিন্তু ওভারড্রাফট লিমিট পুরোটাই প্রায় এনজয় করে বসে থাকেন বিভিন্ন খরচা মেটানোর জন্য। এছাড়া দেখা যায় যে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যেখানে কাজ করেন সেখান থেকে কিন্তু এখন ভালো লোন পাওয়া যায় অনেক কম ইন্টারেস্টে, অতএব সেই লোনের যে ইনস্টলমেন্ট সেটাও বহন করতে হয়। এছাড়া কার লোন রয়েছে, আরও অনেক লোন থাকতে পারে, খরচা থাকতে পারে, বিশাল কিন্তু সমস্যা এই সময়টাতে, টেক হোম অনেকটাই কম। তার ফলে আমার মতে 60 বছর বয়সে কতগুলো খরচা তাকে মেটাতেই হবে, তাকে 70 বছর পর্যন্ত হাউজিং লোনের জন্য মেটানোর জন্য ওয়েট করতে চলবে না, কারণ তাহলে তাকে 60 বছর বয়সের পরে যখন রিটায়ার্ড হবেন তাকে লিকুইডিটি তার কিন্তু অনেক কমে যাবে, কারণ সেই খরচা মেটাতে হবে। তার ফলে আমার মতে 50-52 বছর বা তার আগে থেকে রেকারিং করতে হবে। রেকারিংয়ের মাধ্যমে এমনভাবে ছোটো ছোটো রেকারিংগুলো করতে হবে যাতে বিভিন্ন যে লোনগুলো রয়েছে 60 বছর বয়সে যেদিন পূর্ণ হলো সেই সময়ের মধ্যে যাতে তিনি সেই লোনগুলো শোধ করতে পারেন। এটা কিন্তু আমার মতে প্রথম কাজ, যে রেকারিংটা অবশ্যই করতে হবে। আর তার ছেলেমেয়েদের নামে এসআইপি করে দিতে হবে।
সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে ছোটো ছোটো তার অ্যামাউন্ট তিনি করতেই পারেন ইনস্টলমেন্ট। তাতে ভবিষ্যতে কিন্তু বড় কর্পাস হওয়ার একটা সুবিধা থাকে অল্প বয়স থেকে যদি এসআইপি করা যায়। তিনিও দু একটি এসআইপি করতে পারেন তার এই 5 বছর, 7 বছর, 10 বছরের জন্য। তবে বর্তমান নিয়মে ইনকাম ট্যাক্স পেমেন্টের খরচা কিন্তু অনেকটাই কমে গেছে, কারণ এখন কিন্তু ইনকাম ট্যাক্স স্ল্যাব নিউ রিজমে 12,75,000 টাকা পর্যন্ত কিন্তু ছাড় পাওয়া যাচ্ছে। যদি তার থেকে বেশি ইনকাম থাকে তাহলে তো অবশ্যই সেই পেমেন্টটা করতে হবে, তবে তাদের সংখ্যা কিন্তু অনেকটাই কম। এবার বলবো 50 থেকে 60 বছর বয়স পর্যন্ত, মানে রিটায়ারমেন্টের দিন পর্যন্ত তার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিগুলো কী কী হবে। 60 বছরের পরের যে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি সেটা কিন্তু অন্যরকম, কারণ সেখানে 3টি প্রধান মূল সমস্যা থাকে। একটি হচ্ছে হাতে লিকুইডিটি থাকে না, কারণ তিনি পেনশন পাবেন কি পাবেন না আলাদা রকম তার সমস্যা হতে পারে। পেনশন পেলে হাতে কিছু লিকুইডিটি থাকবে। 2 নম্বর হচ্ছে ট্র্যাভেল অ্যান্ড ট্যুরের জন্য তার কিন্তু অনেক খরচা হবে, কারণ চাকরিরত অবস্থায় তিনি তো তেমন ঘুরতে পারেননি, সেটা একটা খরচা অবশ্যই বেড়ে যাবে। নেক্সট হচ্ছে মেডিকেল এক্সপেন্সেস, এটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এই 3টি খরচা ভবিষ্যৎ জীবনে 60 বছরের পরে। আমি আজকে বলছি 50 থেকে 60 বছর বয়সের মধ্যে। এই সময়ে আমার মতে তিনি মান্থলি যে হাতে তার সারপ্লাস টাকা থাকবেই, টাইম টু টাইম তার হাতে টাকা থাকবে। কিভাবে? তিনি হয়তো কম ইন্টারেস্টে লোন নিলেন তার অফিস থেকে বা বাইরের বিভিন্ন সংস্থা থেকে, সেটাকে তিনি ইনভেস্ট করে দিতে পারেন, যদি তিনি মান্থলি তার যে ইনস্টলমেন্ট সেটা পোষাতে পারেন, খরচা করতে পারেন। যাই হোক, মান্থলি যে ইনকাম হচ্ছে তাকে সারপ্লাস করার দিকে নজর দিতে হবে। এক্ষেত্রে কী কী খরচা কমাতে হবে সেটা অবশ্যই বুঝতে পারছেন, যে হঠাৎ করে হয় আমাদের যে বাড়িতে দুবেলাই খাবার তৈরি হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা ডিনারে দাদা বৌদির বিরিয়ানি খাচ্ছি, কিংবা সুইগি, জোম্যাটো থেকে খাবার আসছে, এগুলো অবশ্যই কমাতে হবে। এরকম আমি কিছু আলোচনা আসছি যেগুলো কমানো যায়। এবং এই সময়ে যে সারপ্লাস টাকাটা তার মান্থলি তৈরি হবে সেটা 2,000, 4,000, 5,000 হতেই পারে, কম হতেই পারে। সেটা দিয়ে তিনি মিউচুয়াল ফান্ডের যে বিভিন্ন স্কিমগুলো রয়েছে, যেগুলো পাস্ট পারফরমেন্স ভালো এবং যেগুলো এখন যে মার্কেটে অনেক সময় নেগেটিভ রিটার্ন রয়েছে, সেই সময় ভালো রিটার্ন দিচ্ছে কিংবা ভবিষ্যতে আশা করা যায় যেহেতু স্কিমটি ভালো ছিল ভবিষ্যতে ভালো রিটার্ন দেবে, সেখানে কিন্তু লামসাম তাকে টাকা রাখতে হবে। মাসে মাসে যে টাকাটা তার কাছে অতিরিক্ত জমছে সেখানে ইনভেস্টমেন্ট করতে হবে, এবং সেখানে যখনই হাতে টাকা আসবে এডিশনাল পারচেস করা যেতে পারে। এইভাবে তার টাকা আস্তে আস্তে অবশ্যই জমতে থাকবে। আর রেকারিংয়ের কথা বলেছি, সেটা হচ্ছে 60 বছর বয়সে যে লোনগুলো থাকবে সেই খরচাটা মিটিয়ে দেওয়ার জন্য। এবার দেখুন কী কী খরচাগুলো আমরা এক্সট্রা করছি, যেগুলো অবশ্যই কম করা সম্ভব বা একদম না করা যেতেই পারে। দেখুন, আমরা যদি কোনো মল থেকে কোনো ক্যাপিটাল গুডস কিংবা গ্রোসারি পারচেস করি, গ্রোসারিটা মান্থলি হতে পারে, ক্যাপিটাল গুডস মাঝে মাঝে হয়, তাহলে যখন আমরা মলে প্রবেশ করব তখন কিন্তু আমরা একটা লিস্ট নিয়ে প্রবেশ করব যে কোন কোন জিনিসগুলো কিনব। কারণ যেই মুহূর্তে আমরা মলে প্রবেশ করছি তখন বিভিন্ন কমোডিটি দ্রব্যের হাতছানি রয়েছে, সবই কিনতে ইচ্ছা করবে। এবং দেখা যাবে যে যেহেতু অধিকাংশ এমপ্লয়িরই একটি ওডি লিমিট থাকে অফিসের, কিংবা মান্থলি যখন তিনি স্যালারি পাচ্ছেন তখন তার হাতে কিন্তু বেশ খানিকটা মনে হচ্ছে যে সারপ্লাস টাকা রয়েছে, মাসে চালিয়ে নেব, এখানে খরচা করি, অতএব সেখানে কিন্তু বেশি খরচা হয়ে যাবে। কিন্তু লিস্ট করে যদি আপনি নিয়ে যান, নিজেকে যদি একটু সংযত রাখা যায়, তাহলে কিন্তু অনেক খরচাই কিন্তু কমে যাবে। প্রায় প্রত্যেকেরই কিন্তু হাতে রয়েছে একটি পেমেন্ট ইনস্ট্রুমেন্ট, তার নাম হচ্ছে ক্রেডিট কার্ড। অতএব ক্রেডিট কার্ড হাতে থাকলে মনে হবে যে আমরা সব জিনিসই কিনতে পারি। এটা কিন্তু একটা বড় প্রবলেম, এই যে ক্রুশিয়াল পিরিয়ডটা যাবে 50 থেকে 60 বছরের আগে পর্যন্ত। এই ভিডিওর শুরুতেই আমি বলেছি যে অধিকাংশ ব্যক্তি কিন্তু অফিসের যে মেডিক্লেম পলিসি রয়েছে পরিবার সহ, সেটাকে কিন্তু চালিয়ে নিয়ে যান রিটায়ারমেন্টের দিন পর্যন্ত, এবং রিটায়ারমেন্টের পরে তিনি খোঁজেন যে ভালো একটি মেডিক্লেম পলিসির জন্য, কিন্তু সেখানে কিন্তু এক্সিস্টিং যে ডিজিজ সেটা কিন্তু কভার করে না, এবং দেখা যায় যে 3 থেকে 4 বছর বাদে হয়তো সেটা কভার করবে। এই 4 বছর কিন্তু তাকে যদি সেই ক্ষেত্রে হসপিটালাইজেশন হয় খরচা করতে হবে তাকে, এবং অনেক ক্রিটিক্যাল
বিভিন্ন ইলনেস রয়েছে সেটা কিন্তু 60 বছরের পরে কভার করে না। আর কেউ যদি 50 বছর বা তার আগে যদি অফিসের মেডিক্লেমের বাইরে যদি একটা ভালো কোম্পানি থেকে যদি তিনি মেডিক্লেম করেন, তাহলে কিন্তু একটা বড় সুবিধা হচ্ছে যে অনেক কম প্রিমিয়ামে সেটা করা যাবে এবং এক্সিস্টিং ডিজিজ যেটা কিনা 3-4 বছর পর্যন্ত থাকে, যে কভারেজ থাকে না, সেটা কিন্তু দিন পার হয়ে যাবে। একজন যদি 50 বছর বয়সে অফিসের বাইরে কোনো মেডিক্লেম করেন, তাহলে কিন্তু 54 বছর বয়সের মধ্যে পার হয়ে গেলে তিনি কিন্তু এক্সিস্টিং যে ডিজিজের অসুবিধাটা তিনি টের পাবেন না এবং অনেক কম প্রিমিয়ামে তিনি কিন্তু তার মেডিক্লেমটা কিনতে পারবেন। এবং সবসময় কিন্তু মেডিক্লেম করার সময় পরিবার সহ ফ্যামিলিকে নিয়ে কিন্তু মেডিক্লেম করতে হবে, তাতে খরচা কিন্তু অনেকটাই কম হয়। স্যালারিয়েড পার্সনদের ক্ষেত্রে 50 বছর পার হলেই রিটায়ারমেন্ট বেনিফিট 60 বছরে কত টাকা পাওয়া যেতে পারে তার একটা হিসেব নিকেশ শুরু করে দিতে হবে, আঁকিবুকি করে যেতেই হবে 50 বছর থেকে 60 বছরের আগের দিন পর্যন্ত। এই ক্ষেত্রে প্রথম যে সমস্যা সেটা হচ্ছে এনপিএসে যে টাকাটা জমলো, অ্যাকুমুলেটেড ভ্যালু। অ্যাকুমুলেটেড ভ্যালু 60 বছর বয়সে যা জমবে তার থেকে 60% টাকা তিনি হাতে পাবেন ক্যাশ হোম, টেক হোম। বাকি 40% টাকা তিনি জীবদ্দশায় হাতে পাবেন না এবং তখন রিটায়ারমেন্টের ঠিক পরেই তাকে বিভিন্ন কোম্পানির যে এলআইসি বিভিন্ন অ্যানুইটি স্কিম রয়েছে সেখানে টাকা রাখতে হবে। তিনি জীবদ্দশায় এই টাকা তুলতে পারবেন না, তার যা নমিনি আছেন তিনি সেই টাকাটি পাবেন তার মৃত্যুর পরে। অতএব এই ক্ষেত্রে ইন্টারেস্টের রেট বা অ্যানুইটি রেট কিন্তু অনেকটাই কম। এছাড়া বিভিন্ন ফিক্সড ডিপোজিট বা টার্ম ডিপোজিট বা মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমে যে অ্যাকুমুলেটেড ভ্যালু হতে পারে কত, তার একটা হিসেব করতে হবে। এটাকে মনে কনফিডেন্স আনার জন্য যে আমি এত টাকা পেতে পারি, কারণ লিকুইডিটির একটা প্রবলেম তো পরবর্তীকালে হবে এবং কত টাকা কর্পাস তার জমতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে অনেক কোম্পানিতে না বাইপার্টাইট সেটেলমেন্ট হয় বিভিন্ন ফিনান্সিয়াল প্রতিষ্ঠানগুলোতে, ব্যাংক ধরুন, এলআইসি বা আর্থিক প্রতিষ্ঠানগুলোতে, সেখানে কিন্তু কিছু এরিয়ার বাড়ে, মূল টাকা বাড়ে, কত টাকা বাড়তে পারে তার একটা হিসাব হয়ে যাক না টাইম টু টাইম। এছাড়া সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে একটি পে কমিশন বেরোচ্ছে, যেটা 2026 হবে বা 2036 সালে হবে, তার হিসাবটাও করতে হবে যে কত হতে পারে। এটা জাস্ট নিজের একটা কনফিডেন্স আনা, আগে থেকেই প্রস্তুতি নেওয়া। আগে থেকে যদি সলতে পাকানো না যায় তাহলে কিন্তু ভবিষ্যৎ জীবনে বোঝা যাবে না ঠিক কত টাকা দরকার হতে পারে। কারণ এখন যে খরচা চলছে সংসারে বা আদার্স হিসাবে, সেটা কিন্তু অনেক বেড়ে যাবে, কারণ লাইফস্টাইলটা কিন্তু অনেক বেড়ে যাবে। যে আমরা ইনফ্লেশনের কথা বলছি 6% 7% বাড়ছে, তা কিন্তু ঠিক নয়। আমাদের প্রত্যেকের জীবনে আমাদের লাইফস্টাইল বেড়ে গেলে অনেক খরচা কিন্তু বেড়ে যায়। কোনো জিনিসের খরচা হয়তো দেখা যাচ্ছে 6% বাড়ছে, কিন্তু আমরা সেই খরচাটা করছি বড় একটা জায়গায় গিয়ে, হোটেলে গিয়ে বা বড় একটা পরিবেশে, সেখানে কিন্তু আমরা অনেক বেশি খরচা করছি। ফলে ইনফ্লেশন রেট হতে পারে 6-7%, কিন্তু আমাদের লাইফস্টাইলটা বেড়ে যাওয়াতে অনেক খরচা কিন্তু বাড়বে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। 50 বছর পার হয়ে গেলে আস্তে আস্তে বিভিন্ন স্পেকুলেটিভ এবং অ্যাগ্রেসিভ ইনভেস্টমেন্টের জায়গা থেকে সরে আসতে হবে। এই ক্ষেত্রে অ্যাসেট অ্যালোকেশন এমনভাবে করতে হবে যাতে এক্ষেত্রে ইনভেস্টমেন্টের রিস্কটা অনেক কম হয়। এই ক্ষেত্রে ট্রেডিশনাল যে ইনভেস্টমেন্টের জায়গা রয়েছে সেখানে কিছু ইনভেস্টমেন্ট করা যেতে পারে, সেখান থেকে সরে এসে মডারেট রিস্ক যেমন মিউচুয়াল ফান্ড, সেখানে ইনভেস্টমেন্ট করা যেতেই পারে। কারণ দেখা যাচ্ছে যে অ্যাভারেজ রিটার্ন অন্তত 10 বছরে দেখা যাবে অনেকটাই কিন্তু বেশি পাওয়া যাবে। এটাই কিন্তু পাস্ট পারফরমেন্সে দেখা যাচ্ছে। ভবিষ্যতে পারফরমেন্স কেমন হবে কেউ বলতে পারে না, কিন্তু আমরা পাস্ট পারফরমেন্সের ভিত্তিতে এগোই এবং ওই স্কিমটি কেমন রিটার্ন দিচ্ছে সেটা ভালো করে দেখে নিতে হবে, তবেই কিন্তু মিউচুয়াল ফান্ড স্কিমগুলোতে ইনভেস্টমেন্ট করা যেতে পারে। আর ট্রেডিশনাল যে জায়গাটা রয়েছে ব্যাংক, পোস্ট অফিস, সেখানে অবশ্যই কিছু সেখানে ইনভেস্টমেন্ট করতে হবে। সেখানে গ্যারান্টিড ইনকাম, কিন্তু সেখানে ইনফ্লেশনটাকে বিট করা যাচ্ছে না। এইভাবে ধীরে ধীরে নিজেকে অ্যাগ্রেসিভ হয়ে উঠতে হবে স্ট্র্যাটেজির দিক থেকে, এবং একজন অভিজ্ঞ ব্যক্তির অবশ্যই সাহায্য নিয়ে চলতে হবে যার কিনা পূর্ণাঙ্গ অভিজ্ঞতা রয়েছে। এছাড়া অবশ্যই তো একটু টেকনোলজি সেভি হতে হবে, টেকনো সেভি, এবং যে সাইবার ক্রাইম হচ্ছে সেই সম্বন্ধে খোঁজখবর রাখতে হবে, কিভাবে ক্রাইমগুলো হচ্ছে, যাতে নিজের অ্যাকাউন্টে তার প্রভাব না ঘটে। আমি এই সম্পর্কেও একটি ভিডিও করেছি,
দিন দুয়েক হলো, আপনারা সেটাও দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওটি, যেটা আমি বললাম যে 50 বছর বয়সের পর থেকে 60 বছর বয়স পর্যন্ত কিভাবে স্ট্র্যাটেজিক ওয়েতে ইনভেস্টমেন্ট করতে হবে এবং কোন দিকগুলো আমাদের স্ট্র্যাটেজিক ওয়েতে মনে রাখতে হবে, অ্যাগ্রেসিভ স্ট্র্যাটেজি যাকে বলি, তাহলে আমরা ভবিষ্যতে 60 বছর পার হয়ে যাওয়ার পর আমাদের যে ফিনান্সিয়াল ফ্রিডম আসবে বলে আমরা ভাবছি, সেটাকে ঠিকভাবে এনজয় করতে পারবো এবং ভবিষ্যৎ জীবনে আমরা বিভিন্ন যে স্ট্র্যাটেজি রয়েছে সেগুলো যথাযথ তার হিসেব রাখতে পারবো। এই বলেই আমি আজকের এই ভিডিওটি শেষ করছি। আমার এই চ্যানেলে যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, তাদের প্রতি আমার সনির্বন্ধ অনুরোধ যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। দু একদিনের মধ্যে আমি আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।